ফের কঠোর বিধিনিষেধের শুরুতেই সদরঘাটে ঘরমুখী মানুষের ঢল। রাতভরেই বাস কাউন্টারে উপচে পড়া ভিড়, অনেকেই ফিরছেন ঢাকাতেও। জেলা শহরে হু হু করে বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল। অসচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসা দিতে গাফিলতি কারণ বলছেন মাঠ পর্যায়ে চিকিৎসকরা। ধীরে ধীরে পরিবেশ বান্ধব হয়ে উঠছে সাভারের চামড়া শিল্পনগরী। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার রাসায়নিকে আর দূষিত হচ্ছে না ধলেশ্বরী, বুয়েটের পরীক্ষায় প্রমাণ। মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। প্রস্তুত কক্সবাজার উপকূলে লক্ষাধিক জেলে, কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ফের শুরু হলো ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। বন্ধ অফিস, আদালত, গার্মেন্টস সহ কলকারখানা। মরিয়া হয়ে তাই বাড়ির পানে ছুটছেন মানুষ। সদরঘাটে চোখে পড়েছে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, রাব্বি, এই মুহূর্তে বরিশালের থেকে কিন্তু বেশ কিছু লঞ্চ এসে পৌঁছেছে সদরঘাটে, যেখানে আজকে কিন্তু কঠোর বিধি নিষেধের যে প্রথম দিন, অর্থাৎ এই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় ধাপের যে সময়টি, সেটি কিন্তু এখন তো শুরু হয়েছে ৬টা থেকে। এই মুহূর্ত থেকে কিন্তু মানুষের যে ভিড়, যারা ঢাকামুখী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকায় ঢুকছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এই সদরঘাট দিয়ে ঢাকায় ঢুকছেন। অর্থাৎ যে কর্মব্যস্ত কর্মজীবী যারা রয়েছেন তারাই কিন্তু বেশিরভাগ এখন ঢুকছেন। অনেকে বলছেন যারা তাদের অফিস খোলা রয়েছে তাদেরকে অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ২২ তারিখের মধ্যে, অর্থাৎ ২৩ তারিখ সকালের আগেই তাদেরকে ঢাকায় ঢুকতে হবে এবং কর্মস্থলে যোগ দিতে হবে। এই ধরনের নির্দেশনা রয়েছে বলে তারা ঢাকায় ঢুকছেন এবং আমরা দেখেছি যে পরিবার নিয়ে অনেকে ঢুকছেন। তবে আমাদের জানা মতে আমরা অনেকের সাথে কথা বলতে চেষ্টা করলাম যে তারা আসলে কী ধরনের অফিসে চাকরি করেন বা কী ধরনের কর্মস্থলে রয়েছেন, কেননা এই যে কঠোর বিধিনিষেধটি আরোপ করা হচ্ছে আজকে সকাল থেকে, এখন থেকে, সেটি আসলে জরুরি সেবা প্রদানকারী সংস্থা সহ যারা জরুরি সেবার সাথে জড়িত তারাই মূলত সেই ধরনের অফিস বা কর্মস্থল খোলা রয়েছে। সেগুলি ছাড়া আসলে সব কিছুই কিন্তু সরকারি বেসরকারি সব কিছুই কিন্তু বন্ধ রয়েছে। তো কেন এত মানুষ আসলে এই রাজধানীতে ঢুকছে তার কোনো সদুত্তর আসলে আমার কাছে নেই। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম, এরকম ধরনের কিন্তু কোনো রকমের উত্তর কিন্তু পাইনি। তো আমরা যদি বলতে চাই যে আমরা যখন ভোর থেকে, এখন তো সকালের যে সূর্যটা উঠেছে এবং দিনের আলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অন্ধকারে অনেকে দেখেছি যে ভোর ৪টা থেকে লঞ্চ কিন্তু এই সদরঘাটে ভিড়তে শুরু করে এবং তারপর থেকে অনেক মানুষকে আমরা দেখেছি লঞ্চ থেকে নেমে সদরঘাট থেকে ঢাকায় ঢোকার চেষ্টা করছেন সদরঘাট হয়ে। তো ঢাকা যখন ঢোকার চেষ্টা করছেন, ঢুকছেন যখন, ঠিক ওই মুহূর্তে সদরঘাটে আমরা দেখেছি যে সবসময় যে লঞ্চ থেকে নামার পরে কিন্তু যে কোনো ধরনের গণপরিবহন কিন্তু পাওয়া যায়। আজকে কিন্তু একদম ভিন্ন দৃশ্যপট এই সদরঘাট এলাকায়। কোনো গণপরিবহন কিন্তু আমরা দেখিনি। আমরা দেখেছি যে পায়ে হেঁটেই কিন্তু সাধারণ মানুষ ঢাকায় ঢুকছেন, তারা গন্তব্যে পৌঁছেছেন, তাদের বাসা বাড়ি বা কর্মস্থলের দিকে যাচ্ছেন। অর্থাৎ এই সদরঘাটে যে গণপরিবহনের যে স্বল্পতা, এটি কিন্তু অনেকটা দুর্ভোগে ফেলেছে যারা এই ঈদ শেষে বা কর্মস্থলের মুখী হয়ে ঢাকায় যারা ফিরছেন তাদেরকে কিন্তু চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এটা কিন্তু আমরা দেখেছি এবং আমরাও কিন্তু দেখানোর চেষ্টা করব যে ছবির মাধ্যমে আমাদের স্ক্রিনে যে কী রকমের দুর্ভোগের মধ্যে মানুষ হেঁটে কিন্তু বাড়ির দিকে বা ঘরের দিকে রওনা হচ্ছেন, কর্মস্থলের দিকে রওনা হচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে আরেকটি বিষয় যদি বলতে যাই, যে এখানে যে হাজার হাজার মানুষ যারা ঢাকায় ঢুকছেন, ইতিমধ্যে আমরা যা দেখেছি গত ২ ঘন্টায় অন্ততপক্ষে ১.৫ লক্ষ মানুষ কিন্তু এই সদরঘাট দিয়ে ঢুকেছে। এটা আমরা কিন্তু বলতে পারি, আমাদের চোখে দেখা। আমরা যদি সংখ্যায় হয়তো গুনতে পারিনি, তবে বলতে পারি প্রায় ১.৫ লক্ষ মানুষ কিন্তু সদরঘাট দিয়ে এই লঞ্চ থেকে নেমে তারা কিন্তু ঢাকায় ঢুকেছেন। বেশিরভাগের মুখেই কিন্তু মাস্ক ছিল না, তারা স্বাস্থ্যবিধি মানেনি, তা কিন্তু আমরা দেখতে পেয়েছি। অনেকে কিন্তু স্বাস্থ্যবিধি মানতে, অনেকের মধ্যে অনেকে কিন্তু দেখতে পেয়েছি। সব মিলিয়ে যদি বলা যায় যে এখানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটা অবহেলা চোখে পড়েছে। যেহেতু লঞ্চের মধ্যে ডেকে বসতে হয়, যেই ধরনের সিট যে প্ল্যানিং, মানে যে আসন বিন্যাস যেটা করা হয়, সেগুলি কিন্তু একটু অন্যরকম অন্যান্য গণপরিবহনের তুলনায়। যেমন ট্রেন বা বাসে যেমন আমরা সিট দেখি, লঞ্চে কিন্তু সিট রয়েছে, তবে সিট ছাড়া ডেকেই কিন্তু মানুষ বেশি যাতায়াত করে থাকেন, ডেকেই অবস্থান নেন। তো সেখানে দেখেছি যে কোনো রকমের স্বাস্থ্যবিধি কিন্তু কেউ মানেনি। একজনের সাথে গায়ে লেগে কিন্তু বসেছেন, কেউ হাঁটছেন, কেউ দাঁড়িয়েছেন।
সব মিলিয়ে বলা যায় যে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই কিন্তু আসলে সাধারণ মানুষ বা লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু কেউ কিন্তু দেখেছি মানেনি। সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের যে হুঁশিয়ারি ছিল, সংশ্লিষ্টদের হুঁশিয়ারি ছিল যে লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, লঞ্চ মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এমনকি যারা যাত্রী হবেন, যারা স্বাস্থ্যবিধি মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যে ধরনের নির্দেশনা ছিল বা যে ধরনের উদ্যোগের কথা বলা ছিল সেগুলি কিন্তু আমরা এখন কিন্তু দেখিনি। ভোর থেকে আমরা কিন্তু এখানে অবস্থান করছি। সব মিলিয়ে এখনও কিন্তু লঞ্চ আসছে, একের পর এক লঞ্চ কিন্তু ঘাটে ভিড়ছে এই সদরঘাটে, এবং আমরা দেখেছি যে যারা একটু ভিড়কে এড়িয়ে চলছেন তারা কিন্তু একটু পরে নামছেন লঞ্চ থেকে, যারা একটু তাড়াহুড়া করছেন তারা কিন্তু আগে নেমে সদরঘাট ত্যাগ করছেন। তবে অনেকে কিন্তু এখনও দেখেছি যে লঞ্চের ভিতরে তারা অবস্থান করছেন। শুধু কিন্তু আমি একটি বিষয় বলে রাখতে চাই, শুধু কিন্তু এই লঞ্চই নয়, আমরা এই নৌপথই নয়, এখানে আমরা দেখেছি যান চলাচলের ক্ষেত্রে বাসের ক্ষেত্রেও, যেমন দূরপাল্লার বাস যেগুলি রয়েছে কাল রাত থেকে দেখেছি ঢাকা ছেড়েছে যেমন ঢাকা এসেছেও তেমন, অর্থাৎ এখনও সকালবেলা কিন্তু ঢাকামুখী কিন্তু অনেক মানুষ রয়েছেন। এছাড়াও ঢাকা থেকে বেরও কিন্তু হয়েছেন সারা রাত ধরে, অনেককে আমরা দেখেছি হাজার হাজার মানুষ তারা এই 15-14 দিনের যে কঠোর বিধিনিষেধের এই সময়টি আসলে তারা কি করবেন, কর্মযোগ্য যে বিষয়গুলি থাকে যে কাজ না থাকলে তারা এখানে থেকে কি করবেন, এই ধরনের কিন্তু অনেক ধরনের বক্তব্য তারা দিয়েছিলেন। সেই কারণে ঢাকা তারা কিন্তু ছাড়ছেন। ছেড়ে মূলত আমরা দেখেছি যে বাস চলতে দেখেছি, একটি দীর্ঘ যানজট ছিল সড়ক পথে। এবং নৌপথের কথা যদি বলতে চাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে নৌপথের অবস্থা বর্তমানে ছেড়ে যাওয়ার তুলনায় এখন তো আসলে সদরঘাটে ছাড়ার সময়টা কিন্তু এখন নয়, সেটি হচ্ছে দুপুরের পর বিকেলের পর ছেড়ে থাকে লঞ্চ স্বাভাবিকভাবেই। তবে এখন কিন্তু সব লঞ্চ যেগুলো গত রাতে ছেড়েছিল বিভিন্ন দূরপাল্লায়, বরিশাল থেকে বলুন, ভোলা, পটুয়াখালী বা ও দক্ষিণবঙ্গ থেকে যেসব লঞ্চ ছেড়ে এসেছিলো সেই লঞ্চগুলি কিন্তু এখন ঢাকায় ভিড়ছে সদরঘাটে। এবং সদরঘাটে ভিড়ার পরের যে দৃশ্য সেটি কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনের মাধ্যমে যে কি পরিমাণ মানুষ এই এলাকায় এই ঢাকার দিকে ঢুকছে। তো সব মিলে বলা যায় যে মানুষের এই ভিড় একটু ঝুঁকি রেখে যায়, কেননা যে করোনা সংক্রমণ রোধের কারণেই মূলত আজ ভোর থেকে এখন থেকে যে কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে সেটি কতটুকু কার্যকর হবে এই ধরনের যাওয়া আসার মধ্যে, অর্থাৎ ঈদের আগে একদিন বা দুদিন আগে ঈদের ঢাকা থেকে বের হওয়া এবং ঢাকা ঈদের পরের দিন আবার ফিরে আসা এবং সব জায়গায় সংক্রমণ ছড়িয়ে দেওয়ার মতো একটা ঝুঁকি কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে থাকে। যেহেতু একসাথে এত মানুষ একবারে যাওয়া আসা করে থাকেন, সেক্ষেত্রে করোনার সংক্রমণ রোধ করা কতটা এখানে যুক্তিযুক্ত হবে বা কতটুকু সফল হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তবে ঝুঁকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঝুঁকির বিষয়টা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ হাজার হাজার মানুষ যখন একসাথে লাগোয়া হয়ে হাঁটছেন, বসছেন, উঠছেন, সেইখানে যে ঝুঁকিটা রয়ে যায় সেটি কিন্তু আমরা সহজেই অনুমান করতে পারি। তারই কিন্তু একটি প্রতিফলন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন যেই পরিমাণ মানুষ দেখা যাচ্ছে সেটি কিন্তু অনেকটা কমে এসেছে। কিন্তু আমরা বলতে পারি যে এর আগের যে 2 ঘন্টা এখানে যে একটি জনসমুদ্রে পরিণত হয়েছিল সদরঘাট এলাকাটি, এবং শুধু সদরঘাটই নয়, সদরঘাট থেকে বের হওয়ার পরও যে সড়কটি ছিল, যেই প্রধান সড়কগুলি ছিল সেই সড়কগুলিতে কোনো যানবাহন তো ছিলই না, সেখানে মানুষ হেঁটে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। সেখানে প্রচুর মানুষকে আমরা দেখেছি একসাথে চলাফেরা করতে বা বাড়ির দিকে যাওয়ার জন্য। তখন কিন্তু অনেকের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে আমরা দেখিনি। তো যেই উদ্দেশ্য আসলে মূলত করোনার সংক্রমণ রোধ করার জন্য 2 দফায় চলতি মাসেই 2 দফায় এই কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, সেটি সফল করতে হলে সাধারণ মানুষের সবচেয়ে বড় বিষয়, সাধারণ মানুষকে উদ্যোগী হতে হবে, তাদেরকে সচেতন হতে হবে এবং তাদেরই সহযোগিতা লাগবে। এখানে কিন্তু কোনো রকমের আইন প্রয়োগ করে কিংবা এই ধরনের ব্যবস্থা বা নির্দেশনা দিয়েই কিন্তু আসলে করোনা সংক্রমণ রোধ করা খুব কঠিন হবে, যদি না সাধারণ মানুষ তারা সচেতন হন, যদি না তারা উদ্যোগী হন, যদি না তারা স্বাস্থ্যবিধি মেনে চলেন। ততক্ষণ না পর্যন্ত এই করোনা মোকাবেলা করা খুব কঠিন হবে। এটা খুব সহজেই বোঝা যায় যে এখানকার এই দৃশ্যগুলি দেখে মানুষ বাড়ি যাবে, বাড়ি থেকে আসবেন এবং কর্মস্থলে যোগ দিবেন, কর্মস্থল ত্যাগ করবেন। এই বিষয়গুলো খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু এখন যে বিষয়গুলো আমরা দেখছি, এই দৃশ্যগুলো আমাদের চোখে দেখতে পাচ্ছি, তাতে করে মনে হচ্ছে যে করোনার ঝুঁকি আরও বাড়বে, হয়তো তো কমবে না। এটা হচ্ছে যে হয়তো অনুমান করেই বলা যায়। তবে সেটি থেকে আসলে আমাদের দেশ, সারা বিশ্ব যখন
যুদ্ধ করছে করোনা থেকে, আমাদের দেশ যখন যুদ্ধ করছে এই করোনা মোকাবেলায়, সেটি আসলে সফল করতে হলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং আমাদের দেশে এই প্রকোপ হয়তো কমে আসবে সেই আশা আমরা করতে পারি সাধারণ মানুষের মতো। সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে স্বাস্থ্যবিধির কথাই বলি, বাড়ি ফেরার কথাই বলি না কেন, সব কিছু মিলিয়ে মানুষকে আসলে সচেতন হতে হবে। তো সকাল থেকে আমরা দেখেছি, আমরা গত রাত থেকেই মূলত দেখেছি যে যানবাহনে যেমনটা দেখেছি, গণপরিবহনে দেখেছি আমরা যে ঢাকা ছাড়ার একটা প্রবণতা ছিল যেমন মানুষের, যে এই 14 দিন তারা কি করবেন ঢাকায় বসে। আবার এমনকি অনেকে আমরা ঢাকায় ফিরতেও দেখেছি ঈদ শেষে যে ঢাকায় তারা আসবেন, এবং ঠিক সেই দৃশ্য কিন্তু আমরা সদরঘাটেও দেখতে পেয়েছি। সদরঘাটেও কিন্তু হাজার হাজার মানুষ এখন ঢাকায় ঢুকছেন। ঢাকায় বের হওয়াটা আমরা দেখিনি, তবে ঢাকায় ঢুকারই সবচেয়ে সংখ্যা বেশি ছিল। প্রায় 1.5 লক্ষ মানুষকে আমরা গত 1.5 থেকে 2 ঘন্টায় দেখেছি ঢাকায় ঢুকতে। তো সব মিলে করোনা মহামারী মোকাবেলা করতে মানুষের সচেতনতার সবচেয়ে বড় বিষয়। তারা সচেতন হলেই মূলত করোনা রোধ করা সম্ভব হবে। তো এই ছিল মূলত আমার কাছে রাজধানীর সদরঘাটে ঢাকায় ফেরা মানুষের সবশেষ খবর। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালিহিন। এদিকে রাতভরই নগরের বিভিন্ন টার্মিনালে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। কঠোর বিধিনিষেধের কয়েক ঘন্টা আগেও লোকারণ্য ছিল কাউন্টারগুলোতে। শেষ মুহূর্তে বাড়ি ফেরার টিকিট মিললেও সময় মতো বাস না ছাড়ায় অনেককেই পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। দেখে মনে হতে পারে ঈদের আগে শেষ মুহূর্তে বাড়ি ফেরার তোড়জোড়, কিন্তু না। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধে 14 দিন বন্ধ থাকছে প্রায় সবকিছুই। ঈদের পরের রাতেও তাই উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। কঠোর বিধিনিষেধের ফাঁদে নগরীতে অলস সময় কাটানোর চাইতে পরিবারের সঙ্গে থাকতেই শেষ মুহূর্তে ছুটছেন সাধারণ মানুষ। অনেকে কর্মহীন হয়ে পড়ায় ছাড়ছেন কর্মব্যস্ত এই শহর। এই লকডাউনে না হলেও ম্যাক্সিমাম আপনার 3000 টাকা লাগবে। এই 3000 টাকা কে দেবে? বাসায় যদি যায় বাপ মা সবার সাথে মিলেমিশে অন্তত ডাল ভাত খেয়েও তো বাঁচতে পারবো। লকডাউন বলে কালকে থেকে গাড়ি বন্ধ, এই জন্য যে ফ্যামিলি আগে চলে গেছে, আমি একা যাচ্ছি। এই যে 14 দিনের লকডাউন পড়তেছে, বাসায় যাব। অফিস ছিল এতদিন, এরপর কখন ছুটি পাই না, 14 দিন বন্ধ, এই কারণেই যাচ্ছি। অনেক দিনের লকডাউন, এই কারণে আরো কোচিং যা ছিল সবকিছু বন্ধ। তো ঢাকায় বসে কি করব, অবসর সময়, এই জন্য যাওয়া হচ্ছে। ঈদের ছুটিতে কেউ কেউ এসেছিলেন পরিবারের সঙ্গে উৎসবে যোগ দিতে, কিন্তু সব বন্ধ হয়ে যাওয়ার আগেই ছুটছেন ঢাকার বাইরে নিজ কর্মস্থলে। ঈদ করলাম, আমি আমার ইয়াতে যাচ্ছি, কর্মস্থলে যাচ্ছি। আমার জব স্টেশন পটুয়াখালী, ওইখানে যাচ্ছে। যেহেতু লকডাউন হয়ে যাবে তো আমার ওয়ার্ক স্টেশন লিভ তো করা যাবে না। অন্যদিকে ফিরতি বাস এসে না পৌঁছানোয় ঘন্টার পর ঘন্টা কাউন্টারের সামনে বসে থাকতে দেখা যায় যাত্রীদের। পড়তে হয় দুর্ভোগে। কাউন্টারের কর্মচারীরা বলছেন, সড়কে যানজটের কারণে নির্ধারিত সময়ে বাস ছাড়া যায়নি। গাড়ি আছে কিন্তু রোডের জ্যামের কারণে আমিন বাজারে একটু জ্যাম আছে, এই জন্য আমরা সময় মতন গাড়িগুলো পাইতেছি না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা গাড়ি লেট হচ্ছে। যখন চাইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হলো, 6টার ভিতরে না পৌঁছলো, ওই 1-1.5 ঘন্টা তো মাইনে নিতে হবে। এই একসঙ্গে 14 দিনের ছুটি, এই জন্য চাপটা এই লাস্ট বেশি পড়ছে। কাজ কাম নেই, তাই ফিরে যাচ্ছে, যে লকডাউনের পরে ফিরে আসলো। এদিকে সংখ্যায় কম হলেও কঠোর বিধিনিষেধ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত ঢাকায় ফিরতে দেখা যায় কর্মজীবী মানুষদের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গতকাল দিনভরই রাজধানীর প্রবেশ মুখগুলোয় ছিল জনস্রোত। ফেরি আর লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধিও। সড়ক মহাসড়কেও ছিল যানবাহনের চাপ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার ভোর থেকে আবারও কঠোর বিধিনিষেধ, তাই আগেই রাজধানী ছাড়েন অনেকেই। জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই ওঠেন লঞ্চে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাটে উপচে পড়ে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড়। অতিরিক্ত যাত্রী নিয়ে একের পর এক ছেড়ে যায় লঞ্চগুলো। সরকার নির্ধারিত 60 ভাগ বেশি ভাড়া নিলেও মানা হয়নি সামাজিক দূরত্ব। অনেকের মুখে নেই মাস্ক। ভাড়া বাড়ে নিতেছে, ভাড়া বাড়ে নিব, ঠিক আছে, সামাজিক দূরত্ব বজায় রেখে নিক। স্বাস্থ্যবিধি কেউ মানে না, লঞ্চে আসলে কোনো লঞ্চে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন বরিশাল অঞ্চলের মানুষ। লঞ্চে উঠতে বরিশাল নদীবন্দরে ভিড় করেন তারা। বাড়তি চাপ পড়ে লঞ্চগুলোতে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যে কোনোভাবেই ঢাকা ফিরতে মরিয়া তারা। এদিকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি কিংবা লঞ্চে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দেন অনেকে। চাকরি নাই, এর জন্য আমরা দেশে চলে যাইতেছি। লকডাউন, কাজকর্ম নাই, ঈদের বাড়ি যেতে যাইতেছি।
কর্মস্থল ঢাকায় ফিরতে শরীয়তপুরের মঙ্গল মাঝি সাত্তার মাতবর ঘাটে ভিড় করেন অসংখ্য মানুষ। পদ্মা পাড়ি দিতে বাড়তি ভাড়ার পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন করে লঞ্চগুলো। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও দেখা যায় বাড়তি চাপ। লঞ্চ ও ফেরিতে উপচে পড়া ভিড়, কেউ ঘরে আবার কেউ বা ফেরেন কর্মস্থলে। ছুটির সমস্যা এবং লকডাউনের জন্য ঠিক মতন করতে পারলাম না। ঈদ ভালো কাটেছে, কিন্তু এখন ফিরে যাচ্ছে অফিসে। এছাড়া আঞ্চলিক ও মহাসড়কগুলোতেও দেখা যায় ছোট বড় যানবাহনের দাপট। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এদিকে ঢাকায় ফেরা যাত্রী নিয়েই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসে প্রতিটি ট্রেন। তবে সড়ক পথে ফেরার চেয়ে গ্রামে যাওয়ার সংখ্যাই বেশি। বরাবরের মতোই স্বাস্থ্যবিধি ছাড়াই অতিরিক্ত ভাড়া নিয়ে পাশাপাশি আসনে বসিয়ে যাত্রা করছে বাস। অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গুজবে কান না দিয়ে কঠোর বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান। শুক্রবার থেকে আবারও শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। এরই মধ্যে বিধিনিষেধ শিথিল হয়েছে এমন গুজবও ছড়িয়েছে, কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিলেন এবারের বিধিনিষেধ আরও কঠোর হবে, বন্ধ থাকবে সব শিল্প প্রতিষ্ঠান। বিধিনিষেধটি আপনার খুবই কার্যকরীভাবে আমরা এটা বাস্তবায়ন করব। এটা সব ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। জনপ্রশাসনের কর্মকর্তারা থাকবেন, তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন, পুলিশ সদস্যবৃন্দ থাকবেন, বিজিবি সদস্যবৃন্দ থাকবেন এবং আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদস্যরাও কিন্তু মাঠে অত্যন্ত কার্যকরীভাবে তারা ভূমিকা রাখবেন। তাই প্রিয়জনদের সাথে স্বল্প সময়ের ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার তাড়া মানুষের। আসতে হলো কারণ চাকরি তো করে খেতেই হয়। লকডাউনের ভয়ে আগে চলে আসতে হলো। ট্রেনে যাত্রী চাপ বেশি থাকলেও শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। রাইট টাইমে শিডিউলে ছাড়ছে এবং রাইট টাইমে আমরা পৌঁছাতে পারছি। অল্প সময়ের জন্য যেটা হলো বাবা মার সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে, সবার সঙ্গে একসঙ্গে ঈদের আনন্দের উদযাপন, এটাই অনেক বড় কথা। তবে সড়ক পথে ঢাকায় ফেরার চেয়ে রাজধানী ছাড়ার যাত্রী অনেক বেশি। বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড়। লকডাউন পরে তার যাইতে পারবো না, এই জন্যই যাওয়া। 2 সিটে 2 জন করে বসাই দিচ্ছে, বাট আর ভাড়া নিচ্ছে 4 সিটে 2800 টাকা ভাড়া, এই ডবল করে বসাচ্ছে। এখন যাইতেছি, আমার সামনের লকডাউন, কি খাবো কি করব। বাস কাউন্টারগুলোতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বাসের ভেতরেও জীবাণুনাশক ছেটাতে দেখা যায়নি। প্রায় সবকটি বাসই অতিরিক্ত ভাড়া নিয়ে পাশাপাশি সিটে যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে। সচেতনতার অভাবে করোনায় মৃত্যুর লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। গতকাল সারা দেশে মারা গেছেন 187 জন। সর্বোচ্চ ঢাকায় 75 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা কমলেও পরীক্ষা বিবেচনায় বেড়েছে আক্রান্তের হার। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। করোনা উপসর্গ নিয়ে একটু অক্সিজেন পাবার আশায় একের পর এক রোগী ছুটে আসছেন হাসপাতালে। রোগীর ছটফটানি, স্বজনদের আর্তনাদ আর অ্যাম্বুলেন্সের সাইরেনে ভীতিকর পরিস্থিতি হাসপাতালগুলোতে। সারা দেশে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 187 জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ 75 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার 43 জন। শনাক্তের হার 44.18%। খুলনায় থামছেই না করোনায় মৃত্যু। একদিনে খুলনা বিভাগে মারা গেছেন 44 জন। এর মধ্যে খুলনা জেলায় 7 জন সহ কুষ্টিয়ায় 14 এবং মেহেরপুরে 9 জন রয়েছেন। 24 ঘন্টায় রাজশাহী বিভাগে করোনায় মারা গেছেন 10 জন। শনাক্তের হার 28.10। এদের মধ্যে নাটোরে 3, বগুড়ায় 3, পাবনায় 2 এবং নওগাঁয় ও রাজশাহীতে 1 জন করে মারা গেছেন। রোগীর চাপে 5 দফায় শয্যা সংখ্যা বাড়িয়েও সেবা দিতে হিমশিম অবস্থা রাজশাহী মেডিকেলে। একটা রোগী যদি ভিতর থেকে বের হয়, আর 2টা রোগী ঢুকতেছে। আইসিইউ চাইলে পাওয়া যাচ্ছে না, আর রোগীর প্রেশার চাপ খুবই অনেক বেশি। বরিশাল বিভাগে 11 জন মারা গেছেন আর শনাক্তের হার 37.15%। সিলিন্ডার সংকট আর যে টানেল করা যে অক্সিজেন আছে সেখানে তো পর্যাপ্ত রোগী সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 5 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই তীব্র হচ্ছে আইসিইউ সংকট। এখানে আইসিইউতে মৃত্যু বরণ করার জন্য বাইরে রোগীরা ওয়েট করে যে একজন রোগী মারা গেলে সিরিয়াস পেশেন্টটা ভর্তি হতে পারবে। এছাড়া চট্টগ্রাম বিভাগে 23, রংপুর বিভাগে 15 এবং সিলেট বিভাগে 4 জন মারা গেছেন। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। এদিকে হু হু করে জেলা শহরগুলোতে বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল। অসচেতনতা আর সঠিক সময়ে চিকিৎসা নিতে গাফিলতির কারণেই অবস্থার অবনতি হচ্ছে বলে মনে করেন মাঠ পর্যায়ের চিকিৎসকরা। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে পুরোপুরি ভেঙে পড়তে পারে মহামারী ব্যবস্থাপনা। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ঘুরে আরও জানাচ্ছেন রিপোর্টার সেলিয়া সুলতানা।
হাহাকার আর চিৎকারে ভারী জেলা সদর হাসপাতালগুলোর প্রতিদিনের করিডোর। মাত্র ৪৫% অক্সিজেন স্যাচুরেশন নিয়ে যখন কোনো রোগী আসেন তখন হাসপাতালের চিকিৎসকরাও হয়ে পড়েন অসহায়। নরসিংদী আর মুন্সিগঞ্জ থেকে প্রতিদিনই আইসিইউর প্রয়োজনে রোগীরা ঢাকামুখী। গত এক সপ্তাহে বিভিন্ন জেলা সদর হাসপাতালগুলোতে একই অবস্থা। আইসিইউ ও অক্সিজেনের অভাব, সবকিছু থাকতেও অসহায় চিকিৎসা সেবা। অর্থবিত্ত দিয়েও কেনার সুযোগ নেই আইসিইউ বেড। তো যদি একটা রোগী যখন 70% স্যাচুরেশন নিয়ে আসে, ডেফিনেটলি সেই রোগীটা তখন আইসিইউ প্রয়োজন হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের রোগীরা এমন অবস্থা আসেন এবং তারা অনেকে ঢাকা যেতেও পারেন না, সেই ক্ষেত্রে তারা ঝুঁকি নিয়ে আমাদেরকে সেই চিকিৎসা করতে হচ্ছে। মাঠ পর্যায়ে দায়িত্বরত চিকিৎসকরা বলছেন, লকডাউনের শিথিলতা কোরবানির পশুর হাটের সমাগম ভেঙে দিতে পারে যে কোনো ধরনের প্রতিরোধের দেয়াল। কাজে আসবে না সর্বোচ্চ ব্যবস্থাপনা। আমরা কোনো জায়গায় স্বল্পতাটাকে বুঝতে দিচ্ছি না, বা আমরা এই আমাদের যে জনবল আছে এই নিয়ে আমরা ঝাঁপায় পড়ছি। নামাজে আমি খেয়াল করেছি মসজিদে 90% লোক মাস্ক ছাড়া চলে যায়। আক্রান্তের হারটা কন্টিনিউয়াসলি 30%-এর উপরে, এটা উদ্বেগজনক বিষয়। বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনা সংক্রমণের সংখ্যা 11 লাখের বেশি এবং মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে 18,500। যখন আমাদের বাড়িতে থাকার কথা তখন থাকছি আমরা চায়ের দোকানে, যখন হাসপাতালে থাকার কথা তখন থাকছি বাড়িতে, যখন আইসিইউর প্রয়োজন হচ্ছে তখন আসছি হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, আমরা মূলত আছি এক ধাপ পিছিয়ে কোভিড থেকে। ডেল্টা ভ্যারিয়েন্ট অথবা ডেল্টা ভ্যারিয়েন্ট প্লাস যাই হোক না কেন, সাধারণ মানুষের সচেতনতা একমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারে করোনার বিরুদ্ধে, বলছেন চিকিৎসকরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, নরসিংদী। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পথে পথে দেখা গেছে বর্জ্যের স্তূপ। 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও তা এখনও পুরোপুরি হয়নি, আর এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। যদিও দুই সিটি কর্পোরেশনের দাবি, বেশিরভাগ এলাকায় নির্ধারিত সময়ের আগেই নাকি অপসারণ হয়েছে বর্জ্য। ঈদের দ্বিতীয় দিনেও কুরবানির পশুর হাটের বর্জ্য ছড়িয়ে আছে সড়কে। রাজধানীর মিরপুরের কচুক্ষেত্রার প্রায় 2 কিলোমিটার এলাকায় বৃহস্পতিবারের সকালের চিত্র ছিল এমনই। তবে ঢাকার 2 সিটি মেয়র সংবাদ সম্মেলনে জানান, হাটের ইজারাদারদের অসহযোগিতার কারণে পশুর হাটের বর্জ্য অপসারণে সমস্যা হয়েছে। ইজারাদারদের থেকে আমাদের নির্ধারিত সহযোগিতা আমরা পাইনি এবং বরং আমরা অসহযোগিতা পাচ্ছি, এবং এই ব্যাপারে ভবিষ্যতে আমরা আরও কঠোর হব। ওটার সব বাঁশ খুঁটে ওই জায়গাটাতে পরিষ্কার করতে ওটি এখনও কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু সম্ভব হয়নি, পার্টিকুলার ইজারাদার যেখানে নিচ্ছে 8টি জায়গাতে। তবে 2 সিটির বেশিরভাগ এলাকায় নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা হয়েছে কুরবানির বর্জ্য। ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার, পানি। আমরা যদিও অন্যবার দেখেছি যে ময়লাগুলো নিতে সময় লাগছে, কিংবা অনেক রাস্তায় দেখা গেছে ময়লা। এবার দেখতেছি মোটামুটি সব জায়গাতে মোটামুটি ময়লা ক্লিয়ার হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি ভালো হয়েছে, চারিদিকে পরিষ্কার আছে, যা বর্জ্য ছিল সবগুলো মোটামুটি নিয়ে গেছে। ঈদের দ্বিতীয় দিনেও অনেক এলাকায় পশু কুরবানি হয়, এতে কিছু কিছু এলাকায় এখনো রয়ে গেছে কুরবানির বর্জ্য। এখনো সব ময়লা অপসারণ করা হয়নি, এখনো 50% ময়লা অপসারণ হয় নাই। ব্যক্তিগতভাবে আমি কালকে থেকে দেখতেছি এখানে এই যে বর্জ্যগুলো মেইন রোডের মধ্যে এখানে যারা ফেলে রাখছে, এটা এইভাবেই আছে। এলাকার মানুষের দুর্ভোগ হইতেছে, এলাকার মানুষের গন্ধ পাইতেছে। ঢাকা দক্ষিণ ও উত্তরে কুরবানির দিন অতিরিক্ত 20,000 টন বর্জ্য তৈরি হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ। ধীরে ধীরে পরিবেশ বান্ধব হয়ে উঠছে সাভারের চামড়া শিল্পনগরী। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের রাসায়নিকে আর দূষিত হচ্ছে না ধলেশ্বরী নদী। বিসিকের এমন দাবির পক্ষে রয়েছে বুয়েটের পানি পরীক্ষার ফলাফল। ট্যানারি সংশ্লিষ্ট ও স্থানীয়রাও বলছেন, বদলে গেছে পরিবেশ দূষণের চিত্র। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সাভারের হেমায়তপুরে পরিকল্পিত যে চামড়া শিল্প নগরী গড়ে তোলা হয়েছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার। প্রতিদিন 25,000 ঘনমিটার পানি দূষণমুক্ত করার সক্ষমতা রয়েছে। তবে কোরবানির ঈদের সময় ছাড়িয়ে যায় এর শোধন সক্ষমতা। এবার যেন এই অতিরিক্ত চাপেও দূষিত না হয় ধলেশ্বরী, সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি বিসিকের। পানি পরিশোধন তো এখন তো শতভাগই হচ্ছে, সিটিভি নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। তবে যে সমস্ত মেশিনারিজ 5 বছর ধরে চলতেছে, এই সমস্ত মেশিনারিজগুলি এটা স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসাবে আমাদের কিন্তু রিপেয়ারিং মেনটেন্যান্স এটা বজায় রাখতে হবে। ধলেশ্বরে আমাদের দ্বারা দূষণ হচ্ছে, এই কথাটা হয়তো বলতে ভালো লাগে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পানি পরীক্ষার ফলাফলেও দেখা যায় ধীরে ধীরে সমালোচনা কাটিয়ে উঠছে ট্যানারি শিল্পের সিইটিপি।
ট্যানারি মালিক ও শিল্প সংশ্লিষ্টরাও সন্তুষ্ট সিটিপির বর্তমান কার্যক্রমে। এখন মোটামুটি ভালো দিকে। পানি গন্ধ মোটামুটি হইতো, এখন তো অতটা বোঝা যায় না। মালিকদের পক্ষ থেকে অনুরোধ করবো আমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হয়। সিউটিভি বলেন, আপনি ডাম্পিংয়ার বলেন, সবগুলাই নিয়ে সমস্যা আছে। ধলেশ্বরী নদীতে যারা মাছ ধরেন ও স্থানীয়রা জানালেন বর্তমানে অনেকটাই পরিবেশ বান্ধব হয়েছে, তবে তাদের চাওয়া শতভাগ দূষণমুক্ত হোক এই শিল্পনগরী। ডিরেক্ট অনেক কালো পানি, দূষিত পানি এখানে আসতো, আগের চেয়ে একটু বেটার মনে হচ্ছে। আগে ওভারফ্লো টুলো হয়ে যাইতো, এখন একবারই যায় না। কেমিক্যালের কোনো গন্ধই নাই। আগের মতো মাছও আর মরে না। আগের থেকে অনেক পরিবর্তন। ওদের কথা অনুযায়ী যদি পুরোপুরি করে ছাড়া হতো তাহলে এই পানিটা আসলে নদীটা ভালো থাকতো। আগামীতে আর পরিবেশ দূষণের দায়ে দোষী হবে না চামড়া শিল্পনগরীর সিটিপি, এমন দাবি বিসিকের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। অধিক লুমেনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। ভারতে বার্ড ফ্লুতে একজনের মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশও। এরই মধ্যে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট দেশকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলেছে। বার্ড ফ্লু নিয়ে এখনই সচেতন না হলে চড়া মূল্য গুনতে হবে বলে হুঁশিয়ার করেছেন বিশেষজ্ঞরা। যদিও প্রাণী সম্পদ বিভাগ বলছে সব ধরনের প্রস্তুতির কথা। তোহা খান তামিমের রিপোর্ট। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ও ব্ল্যাক ফাঙ্গাসে ভারতের বিপর্যস্ত অবস্থা প্রত্যক্ষ করেছে বিশ্ব। বিভিন্ন দেশের মতো দেশটির ডেল্টা ভ্যারিয়েন্টের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশও। চলতি বছরই দেশের সর্বত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। শুধু তাই নয়, দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীও শনাক্ত হয়েছে। বছরের শুরুতেই ভারতের কয়েকটি রাজ্যে মৃত পাখি পরীক্ষা করে শনাক্ত হয় বার্ড ফ্লু। এর মধ্যে কিছু রাজ্যে হাজার হাজার হাঁস মুরগি মেরে ফেলার খবর প্রকাশ করে দেশটির গণমাধ্যম। 2রা জুলাই H5N1 বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে মারা যায় 11 বছরের এক শিশু। এ খবরে করোনার মতো চিন্তার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে বাংলাদেশের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি আমলে নিয়ে প্রাণী সম্পদ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে আশু পদক্ষেপ জরুরি। বার্ড ফ্লু বাংলাদেশে না হয় সেজন্য আমাদের প্রথম সচেতনতা লাগবে প্রাণী সম্পদ বিভাগের। দুটো একটা বার্ড ফ্লু দেখা গেলেই আমরা যেন এমন ব্যবস্থা নেই যাতে এটা অনেক না ছড়ায় পড়তে পারে। পাশাপাশি প্রাণী সম্পদ এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে এখনই সমন্বয় শুরু করতে হবে। অবশ্য বাংলাদেশে বার্ড ফ্লু সংক্রমণ রোধে সতর্কতামূলক আগাম প্রস্তুতির দাবি করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। যে সকল প্রাণীর দ্বারা বার্ড ফ্লুর সংক্রমণ প্রবাহিত হতে পারে সে সকল প্রাণী যাতে আমাদের দেশে আমদানি না হয় সে ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। বার্ড ফ্লু জাতীয় সংক্রমণকে মোকাবেলা করার জন্য যে টিকার প্রয়োজন, যে ভ্যাকসিনের প্রয়োজন, তারও পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের মুরগির বাজারের প্রায় 70% বিদেশি জাতের মুরগি দখলে, আর ডিমের বাজারের প্রায় 80% আসে বিদেশি জাতের মুরগি পালনকারী ফার্মগুলো থেকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। প্রধানমন্ত্রীর উপহার পাল্টে দিয়েছে মাদারীপুরের শত হতদরিদ্র পরিবারের জীবন। নদের পাশে হওয়ায় নানা কর্মসংস্থানের সুযোগ, বিদ্যুৎ পানির কারণে মিলছে আবারও কর্মস্থলমুখী মানুষের খবর। কঠোর বিধিনিষেধেই পদ্মা পাড়ি দিতে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ভিড় করেছেন অসংখ্য মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকা আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রাব্বি, আপনি যেমনটি বলছিলেন যে কঠোর বিধিনিষেধকে উপেক্ষা করে এভাবেই কিন্তু লোকজন পার হচ্ছে ফেরিতে। এবং আপনাকে যদি আমি একটু দেখাতে পারি যে এই ফেরিঘাটে এখন যে ফেরি কদম নোঙ্গর করে আছে সেখানে কিন্তু সবই আমরা দেখছি যে একেবারে 90% হচ্ছে এখানে বাস এবং মাইক্রো এবং প্রাইভেট কার, যেগুলো পরিবহন, যেগুলোতে যাত্রী পরিবহন করা যাচ্ছে এমন যানবাহন এবং লোকজনে ঠাসা অবস্থা। এবং এখানে কিন্তু যে জরুরি পরিষেবার গাড়ি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং এখানে বিআইডব্লিউটিসি বলছে যে তাদের যে বহরে 19টি ফেরি রয়েছে, এই 19টি ফেরির মধ্যে কিন্তু
14টি ফেরি দিয়ে তারা পারাপার করছেন। এবং পাশে যদি আপনি দেখেন যে রোরো ফেরি শাহপান, এই একটু যদি এই পাশটা আমরা দেখাতে পারি যে এটি এখনই কিন্তু এই 2 নম্বর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। এই রোরো ফেরি শাহপানে কিন্তু একই অবস্থা। আপনি দেখেন যে বাস এবং অন্যান্য যানবাহন কিন্তু ঠাসা করে নিয়ে এইমাত্র ছেড়ে যাচ্ছে। এই হচ্ছে 2 নম্বর ঘাটের অবস্থা। অন্য ঘাটে আমরা দেখেছি যে 3 নম্বর ঘাট, সেখান থেকে কিছু আগে কিন্তু একটি ফেরি ছেড়ে গেছে এবং এখন ফেরি কাকলি নোঙ্গর করেছে, সেখানেও কিন্তু লোকজন এবং বিভিন্ন পরিবহন রয়েছে। তো এই ব্যাপারে বিআরডব্লিউটিসি বলছে যে দুপারে যেসব গাড়ি আটকে আছে বা যেই গাড়িগুলো এসে পৌঁছাতে পারছে ঘাটে, সেগুলো কিন্তু পার করা হচ্ছে। এদিকে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট যে কাজী নাহিদ রসুল, তিনি কিন্তু 17 দফা দিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন গতকালই। যে বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা রয়েছে এবং নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে কোনো ধরনের যাত্রী এবং পরিবহন পারাপার করা হবে না, শুধু হচ্ছে অ্যাম্বুলেন্স এবং যে পণ্যবাহী ট্রাক, এই গণপরিবহন, এই বিষয়গুলোই কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন। কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি উল্টো চিত্র। এবং আমরা যেই পথ ধরে আসছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, সেখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পরিবহন কিন্তু এই সড়ক ধরে যাচ্ছে এবং আসছে, এবং এগুলো কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে এই যে বন্দর কম্পাউন্ডে। তো এটি কিন্তু এই যে মরণের মিছিল, যে মৃত্যুর মিছিল চারিদিকে চলছে, ভয়াবহ করোনার যে ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ছে, এই ডেল্টা ভেরিয়েন্টকে ঠেকানোর জন্য সরকার যে ঈদের পরপরই এই কঠোর বিধিনিষেধের কথা আগেই ইঙ্গিত দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, এবং সেটি কিন্তু আজকে ভোর থেকেই কার্যকর হবার কথা, কিন্তু এই শিমুলিয়া ঘাটে কিন্তু তার উল্টোটি হচ্ছে। এবং এখানে আমরা যেটি লক্ষ্য করছি যে ভোর থেকে যেসব চেকপোস্ট থাকবার কথা ছিল এবং এখানে যেসব আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করবার কথা ছিল, সেই অবস্থা কিন্তু আমরা দেখছি না। এবং এইখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন বা এই লকডাউন কার্যকর করার দায়িত্বে আছেন যেসব প্রশাসনিক কর্মকর্তা, তাদেরও কিন্তু আমরা এখানে কোন রকম পদচারণা দেখছি না, বা এই যে বিধিনিষেধ উপেক্ষিত হচ্ছে সেই উপেক্ষিত করবার বিষয় কিন্তু নাই। বরং এখানে যারা আছেন তারা কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে অভিযোগ করেছেন যে গাড়ি আগে উঠিয়ে দেবার জন্য এবং এই লকডাউন ভঙ্গ করার ক্ষেত্রে কিন্তু তাদের থেকে অন্তত 500 কোটি টাকা নেওয়া হয়েছে। না, আপনারা দেখছেন, ক্যামেরা দেখছেন যে এক লোক হাতে 500 টাকার কথা দেখাচ্ছেন না। তো এমন অনেকে কিন্তু আমাদেরকে অভিযোগ করছেন। তো কিন্তু এই অভিযোগগুলো দেখার লোক কিন্তু এখানে নেই, যে যারা দেখবেন যে এই অনিয়মের বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি না। সেখানে কিন্তু এই যে সরকারের যে নির্দেশনা, এই নির্দেশনাগুলো উপেক্ষিত হচ্ছে আর মৃত্যুর মিছিল বেড়ে চলছে। আপনারা জানেন যে এই রুটে কিন্তু খুলনা যাওয়া যায় এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে প্রবেশদ্বার হচ্ছে শিমুলিয়া ঘাট, যেখানে প্রতিদিন সমানে লাশবাহী গাড়ি যাচ্ছে। এবং এখানে যারা দায়িত্ব পালন করছেন তখন বলছেন তারা যে এত লাশের মিছিল কখনো তারা দেখেননি। কিন্তু এই পরিস্থিতি পরেও কেন এই লকডাউন উপেক্ষিত হচ্ছে এবং যারা এই লকডাউন ভঙ্গ করছেন তাদের মধ্যে কেন সচেতনতা আসছে না, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কিন্তু এখানে যারা পার হচ্ছেন অনেকে বলছেন যে তাদের কিন্তু কালকে রাতে যখন লকডাউন কার্যকর হয়নি তখন তারা এসছেন, এখানে পর্যাপ্ত ফেরি ছিল না, ব্যবস্থাপনা ছিল না, সে কারণে তারা পার হতে পারেননি। এখন লঞ্চ এবং অন্যান্য যে এখানকার গণপরিবহন আছে সেগুলো বন্ধ হয়ে আছে, শুধুমাত্র এই ফেরিতে কিন্তু এই পদ্মা পাড়ি দেওয়ার সুযোগ আছে। কিন্তু এই কারণেই তারা ফেরিতে যাচ্ছেন এবং বিভিন্ন প্রয়োজনের কথা তারা বলছেন। এসব অজুহাত দেখে কিন্তু লকডাউন একের পর এক ভঙ্গ হয়েছে এবং মৃত্যুর মিছিল বেড়েছে। এবং এই শিমুলিয়া ঘাট যে 11 কিলোমিটার দীর্ঘ যে নদীপথ, সেই নদীপথ পাড়ি দেওয়ার জন্য যে এখানকার ফেরিগুলো রয়েছে, এই গতকাল যে কটি ফেরি চলেছে আজও কিন্তু এই একই অবস্থা চলছে লকডাউনের পরেও। তো কর্তৃপক্ষ বলছে যে দুপারে যে কিছু কিছু যানবাহন রয়েছে সেগুলো পার করা হলে হয়তো ফেরি সংখ্যা কমানো হবে, এমনটাই তারা ইঙ্গিত দিয়েছেন। আর এখানকার লঞ্চ কিন্তু একেবারে বন্ধ অবস্থায় আছে, স্পিডবোট তো আগে থেকেই বন্ধ আছে, যেটি রেজিস্ট্রেশন সংক্রান্ত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আজকে আমরা দেখছি যে কোনো ট্রলারও চলছে না, শুধুমাত্র নদীতে আমরা চারদিকে তাকিয়ে যেটি দেখতে পাচ্ছি যে শুধুই ফেরি চলছে। এবং এই ফেরিগুলো কিন্তু এই যে আমরাও দেখছি যে আরো 2টো ফেরি কিন্তু ঘাটের উদ্দেশ্যে আসছে এবং 2টো ফেরিতে কিন্তু
প্রচুর লোকজন আছে এবং বিভিন্ন গণপরিবহন রয়েছে। তো এই গণপরিবহনগুলো এখানে নামার পরে এগুলো যে গন্তব্যে যাবে সেই চেকপোস্ট কিন্তু কোথাও নেই, যে কারণে কিন্তু এই যে কঠোর বিধিনিষেধ সেটি উপেক্ষিত অবস্থায় আমরা লক্ষ্য করছি। তো এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যে কঠোর বিধিনিষেধের যে অবস্থা পরিস্থিতি যেটি উপেক্ষিত আমরা লক্ষ্য করছি তার সর্বশেষ। রাব্বি, শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ভিড় করছেন অসংখ্য মানুষ। আর এই খবরের সর্বশেষ নিয়ে ঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতেই, আর তাই কক্সবাজার উপকূলের লক্ষাধিক জেলে সাগরে যেতে পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিন নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে যাবে, এতে মহা খুশি জেলেরা। আর নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে কাঙ্ক্ষিত মাছ জালে ধরা পড়বে, এমনটাই আশা ট্রলার মালিক ও ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নীল আকাশ, স্বচ্ছ নদীর জলে শত শত ট্রলার। প্রকৃতি বলে দিচ্ছে সাগরে শিকারে যাবার উপযুক্ত সময়, তাই কক্সবাজার উপকূলে মহাব্যস্ত জেলেরা। সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন উপকূলে পড়েছিল মাছ ধরার ট্রলারগুলো, অনেক ট্রলারে পড়েছিল মরিচা। কিন্তু জেলেরা ফিরে কেউ ট্রলারে তুলছেন জাল, রশি ও নানা সামগ্রী, আবার কেউ মরিচা পড়া ট্রলারে করছেন রং। জেলেরা যেন উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্পূর্ণ আলহাজ নিয়ে আমরা বোর্ডের প্রস্তুতি নিই, তেল বরফ ইত্যাদি নিয়ে। হ্যাঁ, প্রস্তুতি নিয়ে আমরা মনে করেন যে আলহামদুলিল্লাহ সাগরে যাই আর কি। গালা ভালো দিছি কোম্পানি তেল বরফ লই বাজার টাজার করি টাকা যখন দিছি 10 দিন থাকুক, আল্লাহ মাছ পয়সা দিলে গাড়া। 65 দিন অবরোধ আছিল সাগরে, তো কোনো বাংলাদেশের বোট যায় না। তো আল্লাহ নামলে এখন সাগরে মাছ হইবে, আমরা যাইলে ইনশাল্লাহ মাছ পাবো। এই ট্রলার মালিক জানালেন তার সব ট্রলার মাছ ধরতে সাগরে যেতে প্রস্তুত। এখন আমার মালিকানাধীন 5টা ট্রলার আছে, আমি সবগুলো এখন প্রস্তুতি নিয়েছি, কিছু যেন মাছ রিজিক পাই সেজন্য আমরা সবাই প্রত্যাশা নিয়ে আসি। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা বললেন, কষ্ট করে নিষেধাজ্ঞার সব নিয়ম পালন করেছে জেলেরা, এখন সাগরে ভালো মাছ পেলেই সব কষ্ট সার্থক হবে। বিশাল যদি মাছ হয় তাইলে আমরা আবারও আশা বুক বাঁধতে পারবো, আমরা খুশি, আমাদের বিশেষ জেলেরা খুশি উল্লাসিত হবে। কক্সবাজারে ছোট বড় 8,000-এর অধিক মাছ ধরার ট্রলার থাকলেও নিবন্ধিত ট্রলারের সংখ্যা 6,000, আর উপকূলে জেলে রয়েছেন লক্ষাধিকের বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন ভোরের সময়। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাল্টে দিয়েছে মাদারীপুরের হতদরিদ্র অন্তত 100 পরিবারের জীবনযাত্রা। আড়িয়ালখা নদের পাড়ে হওয়ায় পশুপালন, বৃক্ষরোপণ, জাল বুনন সহ নানা কর্মসংস্থান গড়ে তুলেছেন ভূমিহীনরা। আর বিদ্যুৎ ও পানির কারণে মিলছে বাড়তি সুবিধা। কাজের সাথে সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে এখনও পর্যন্ত মাঠে রয়েছেন তারা। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। দেলোয়ার মজুমদার ভাড়ায় ইজি বাইক চালিয়ে সংসার চললেও থাকতেন মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকার অন্যের বাড়িতে। মুজিববর্ষ উপলক্ষে তিনি বিনামূল্যে পেয়েছেন 2% জমিসহ একটি বসতঘর। রয়েছে বিদ্যুৎ সুবিধার পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা। এতে বদলে গেছে তার জীবনযাত্রার মান। সরকার আমার এখন ঘর দিয়েছে, আমি সেই জায়গায় থাকি পোলাপান নিয়ে। এখন শেখ হাসিনা ঘর দিয়েছে, আল্লাহর রহমতে ছেলে সন্তান নিয়ে ভালোই আছি। শুধু দেলোয়ার মজুমদার নন, তার মতো সদর উপজেলার 100 পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এই উপহার। হাঁস মুরগি পালন, বনায়নের পাশাপাশি কেউ কেউ বুনছেন মাছ ধরার জাল, করছেন বিক্রিও। এতে দারুণ খুশি সবাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটা ঘর দিছে, এখন জীবনটা অনেক সুন্দর চলতেছে। 2% জায়গাও আমাকে দলিল করে দিচ্ছে। মাঝে মাঝে ভ্যানও চালাই, অবশেষে জাল ঠাল বুনাই, মাছও ধরি, এখন ভালোই চলতেছে। মুরগি হাঁস পালতাছি, গাছ গাছলা লাগাইছি, করতেছি, বসবাস করতেছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, বিনামূল্যে ঘর পেয়ে আনন্দে ভাসছে পরিবারগুলো। এখানে যারা বসবাস করবে, আমি মনে করি যে তারা যথেষ্ট আনন্দের সহিত এখানে বসবাস করবে। প্রশাসন বলছে 3 দফা যাচাই বাছাই শেষে প্রকৃত ভূমিহীনদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে ঘরের চাবি। প্রকৃত 100 জন গৃহহীন পরিবারকে আমরা এখানে বাছাই করেছি। সরকারি খালি জায়গায় ভূমিহীনদের জন্য নির্মিত প্রত্যেকটি ঘরের সাথে রান্নাঘর, বাথরুম, সামনে খোলা বারান্দাও রয়েছে, যার প্রতিটি নির্মাণ ব্যয় 1,71,000 টাকা। সময় সংবাদ, মাদারীপুর।
অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের করোনা টিকার অপেক্ষা রয়েছেন চট্টগ্রামের লক্ষাধিক মানুষ। 3 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও টিকা দিতে না পারায় আতঙ্কিত টিকা গ্রহীতারা। 3 মাসের বেশি সময় পর দ্বিতীয় ডোজের টিকা দিলেও কোনো সমস্যা হবে না বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা এলে আগামী মাসের শুরু থেকেই দ্বিতীয় ডোজে টিকাদান শুরু হবে বলে জানান সিভিল সার্জন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে চলতি বছরের 7 ফেব্রুয়ারি থেকে প্রথম করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় জেলার 14 উপজেলা ও নগরীর 11টি কেন্দ্রের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে 4,53,760 জনকে। 2 মাস হিসেবে 8 এপ্রিল থেকে শুরু হয় দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম। নগরীয় জেলায় দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন 3,44,446 জন। পর্যাপ্ত টিকা না থাকায় 1,09,314 জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে পারেনি। করোনা সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় দ্বিতীয় ডোজের টিকা দেওয়া নিয়ে শঙ্কিত লক্ষাধিক মানুষ। অ্যাস্ট্রাজেনেক যে টিকাটা দেওয়া হয়েছিল সেটা আমরা প্রথম ডোজ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় ডোজটা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। দীর্ঘ 4 মাস হয়ে গিয়েছে। এই টিকাটা আমরা কখন পাবো বা কখন মারতে পারবো, এটা আমরা এখন এটা নিয়ে খুব চিন্তিত আছি। প্রথম ডোজ গ্রহণের 3 থেকে 4 মাস পর দ্বিতীয় ডোজ নিলেও কোনো সমস্যা হবে না বলে জানান জেনারেল হাসপাতালের কনসালটেন্ট। আর প্রত্যেকটা টিকারই কিন্তু হয়তো একসময় বুস্টার ডোজ দেওয়া লাগবে, এটা আমরা এখন জানি না। 1 বছর পার হওয়ার পরে আমরা বুঝতে পারবো। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানান সিভিল সার্জন। যারা এই মুহূর্তে দ্বিতীয় ডোজ মিস করছেন, পান নাই, তারাই অগ্রাধিকার ভিত্তিতে অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনগুলো পাবেন। অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়াও সিনোফার্মের 2 চালানের টিকা এসেছে 1,84,000 ডোজ। অন্যদিকে মডার্নার টিকা এসেছে 1,05,000 ডোজ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রথমবার টিকার আওতায় আসছেন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা। পররাষ্ট্র সচিব সময় সংবাদকে জানান 55 বছর বয়সীদের নামের তালিকা তৈরির কাজ চলছে। আগামী মাস থেকেই সিনোফার্মের টিকা দিয়ে কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। নৈসর্গিক ভূপ্রকৃতির 3 পার্বত্য জেলা এবং বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার ঘিরে দেশি বিদেশি পর্যটকের জন্য ঢেলে সাজানো হচ্ছিল বৃহত্তর চট্টগ্রামকে। কিন্তু 2017 সালে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা 11.5 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী আমূল পাল্টে দিয়েছে এ অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট। এর মাঝেই 2020 সালে করোনা মহামারীর থাবা আরও জটিল করেছে টেকনাফের পরিস্থিতি। উখিয়া বা কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব। এছাড়া নানান প্রয়োজনে স্থানীয় জনগণের চলাচলও এখানে বেশি। বিশাল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের এলাকায় বসবাস করে আসছে, তারা অবাধে ঘোরাফেরা করে, যার কারণে আমরা স্থানীয়রা খুবই আতঙ্কে আছি। আমাদের এলাকায় ভ্যাকসিনের বিশেষ প্রয়োজন, কিন্তু আমাদের দিকে কেউ নজর রাখছে না, নজর রাখছে শুধু রোহিঙ্গাদের উপর। এদিকে রোহিঙ্গাদের জন্য শুধু টিকা পাঠানোর প্রস্তাবেই সীমাবদ্ধ থেকেছে বিশ্ব সম্প্রদায়। যাদের নিয়ে এত আলোচনা, রাষ্ট্রহীন সেই মানুষরা আতঙ্কিত করোনা নিয়ে। আরা একটু ঝুঁকিপূর্ণ মাঝে করোনা ভাইরাস লইয়া আরা কি হতাছি, একটু বয়াম হতাছি। হারাহারি হয়ে আসি, আরা গণপাতন মানুষ, আরা টিকা প্রাপ্তি সহজলভ্য হওয়ায় আগস্ট মাস থেকে রোহিঙ্গাদেরও টিকা কর্মসূচির আওতায় আনছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সময় সংবাদকে জানান, মানবিক বিবেচনা এবং স্থানীয় জনগণের সুরক্ষায় প্রথমে 55 বা তার বেশি বয়সী রোহিঙ্গারা চীনের সিনোফার্মে টিকা পাবেন। রোহিঙ্গাদেরকে যদি আমরা ইকুয়ালি আমরা তাদেরকে প্রোটেক্ট না করতে পারি, তাহলে কিন্তু স্থানীয় জনগণের প্রোটেকশনটা কমপ্লিট হচ্ছে না। এখন ফাইনাল স্টেজে আছে, লজিস্টিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরগুলো করছে, হয়তো সামনে মাস প্রথম থেকে শুরু হয়ে যাবে। রাষ্ট্রহীন এই মানুষরা সুরক্ষায় থাকুক, আর তাদের আশ্রয় দিতে গিয়ে যে স্থানীয়রা মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছেন তাদের দিকেও নজর দিক বিশ্ব সম্প্রদায়। প্রতিটি মানুষের জন্য টিকা সহজলভ্য হোক। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নীলফামারী সৈয়দপুরে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। উপজেলা চেয়ারম্যান মোকসেদুল মমিন বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার উদ্যোগ নেন। করোনা রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়ার এই কার্যক্রমে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট দিয়ে পার হচ্ছে মানুষ, নেই স্বাস্থ্যবিধির বালাই। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী।
সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, যে পাটুরিয়া ঘাটে ভোরের দিকে আমি দেখেছি 3 কিলোমিটার একটা লম্বা কিন্তু যানবাহনের সারি ছিল, এখনো কিন্তু সেই অবস্থা একটু কেটে এসেছে, নতুন করে যানবাহনের সংখ্যা কম আসার কারণে। তো অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া রোডে সবকটি ফেরি চলাচল করছে, যে ফেরিটাই পাটুরিয়া ঘাটে এসে নোঙর করছে সেই ফেরিটা আসলে বাস এবং যে সাধারণ মানুষ কিন্তু অনায়াসে এই ঘাট এলাকা পার হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যাচ্ছে সকাল থেকেই যে পাটুরিয়া ঘাটে ভোরের দিকে আমি দেখেছি 3 কিলোমিটার একটা লম্বা কিন্তু যানবাহনের সারি ছিল, এখনো কিন্তু সেই অবস্থা একটু কেটে এসেছে নতুন করে যানবাহনের সংখ্যা কম আসার কারণে। তো অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া রোডে সবকটি ফেরি চলাচল করছে, যে ফেরিটাই পাটুরিয়া ঘাটে এসে নোঙর করছে সেই ফেরিটা থেকে কিন্তু যেটা যানবাহন যাত্রী এবং সবকিছুই আসলে পারাপার হচ্ছে। লকডাউন বা কঠিন লকডাউনে যে বিষয়টা দৃশ্যটা থাকা কথা সেই বিষয়টা কিন্তু আসলে কিছুই দেখা যাচ্ছে না ঘাট এলাকায়। আসলে ছোট যে যানবাহন মোটর বাইক এবং মানুষ এটা অনায়াসে পারাপার হচ্ছে। অন্যদিকে কিন্তু এটা আসলে ঢাকার মহাসড়কের মানিকগঞ্জে যে 37 কিলোমিটার জায়গা রয়েছে সেই জায়গাতেও কিন্তু আসলে যানবাহন গুলো চলাচল করছে। পুলিশের নজরদারি কিন্তু সকালের দিকে কম রয়েছে বলে আমাকে যাত্রীরা জানিয়েছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া রোডে যে কয়েকটি নৌপথের ভিতরে যে অন্যান্য ট্রলার বা অন্যান্য যে যানবাহন তা কিন্তু একদম দেখা যাচ্ছে খুবই কম পরিমাণে। তবে ফেরিগুলো যেহেতু আজকে লঞ্চ বন্ধ রয়েছে লকডাউনের কারণে, ফেরিতে কিন্তু বেশি মানুষ পার হচ্ছে। এবং আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা অনেকেই বলছে বলে তারা কিন্তু তাদের প্রয়োজনে পার হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের যেটা স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে প্রত্যেক দিনই কিন্তু আসলে এই যে ভেরিয়েন্ট ডেল্টা ভেরিয়েন্ট বলি বিভিন্ন ধরনের কিন্তু ভাইরাস আক্রমণে কিন্তু শত শত মানুষের প্রাণ যাচ্ছে, কিন্তু কখনোই কোনো সময়ের জন্য কিন্তু মানুষের ভিতরে যে ভয় ভীতি তা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না ঘাট এলাকাতে। এবং কি ঘাটের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরও কিন্তু স্বাস্থ্যবিধির কোনো বালাই আসলে নেই। অন্যদিকে কিন্তু এই যে ঘাট এলাকাতে যে আইন শৃঙ্খলা বাহিনী বা সদস্য যারা থাকার কথা এরকম কিন্তু আসলে আমাদের চোখে পড়েনি। এই যে ঘাট কর্তৃপক্ষটা এখন কিন্তু সেই লকডাউন শুরু হয়েছে প্রায় 1-1.5 ঘন্টা বেশি সময় ধরে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে মানুষ কিন্তু অনায়াসে যাচ্ছে এবং যার যার খুশি মতো যেমনটা স্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় সেই অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই যে টাক শ্রমিক রয়েছে যারা আসলে বিধিনিষেধের মধ্যে পড়ে না, লকডাউনের মধ্যে পড়ে না, তাদেরও কিন্তু আসলে সচেতন করার একটা দরকার বলে আসলে ঘাট সংশ্লিষ্ট মনে করছে। এই কারণে তাদের মধ্যেও কিন্তু কোনো সচেতনতা নেই এবং কি অনেকে কিন্তু মাস্ক ব্যবহার করছে না এবং কি শিশু থেকে শুরু করে নারী পুরুষ সবাই কিন্তু অনায়াসে এবং ঘাট এলাকায় আসে এবং তারা কিন্তু ঘাট পার হয়ে তাদের নির্দিষ্ট স্থানে যাচ্ছে। যেহেতু এই যে পরবর্তী সময়ে অনেকে কিন্তু এখন এই মুহূর্তের কথা যদি বলি দৌলতদিয়া প্রান্ত এবং পাটুরিয়া ঘাটেও কিন্তু উভয় ঘাটে 6 শতাধিকের মতো যানবাহন রয়েছে যারা কিন্তু রাতে এবং সকালে এসেছে এবং তারা কিন্তু পার হচ্ছে। ঘাট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ বলছে আসলে এই যে যারা ঘাট এলাকায় এসে পৌঁছেছে তাদেরকে তারা শুধু পার করছে। আর এখানে যারা বিআইডব্লিউটিসির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে এই যে ঘাট এলাকায় যে কটা ফেরি রয়েছে সব কয়টি ফেরি পরিচালনা করা হচ্ছে এবং আরিচা কাজিরহাটও ফেরি পরিচালনা করা হচ্ছে। একটি বিষয় বলতে হয় সেটা হচ্ছে আরিচা কাজিরহাট রোডে কিন্তু স্পিড বোট বন্ধ রয়েছে। আসলে সরকারের যে যারা ফিটনেস বিহীন রয়েছে কাগজপাতির কারণে সেটা আগের থেকে কিন্তু বন্ধ রয়েছে, ঈদের সময় বন্ধ ছিল এখনো বন্ধ রয়েছে এবং কিন্তু সেই রোডেও কিন্তু একই অবস্থার মানে দেখা যাচ্ছে যে ফেরিগুলো চলছে, ফেরিতে
এই মানুষ কিন্তু আসলে একদম গাদাগাদি না হলেও তাদের মতো করে নিজেদের মতো করে কিন্তু তারা পার হচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজীরহাট রুটে 18টি ফেরি চলাচল করছে, যখন স্বাভাবিক অবস্থায় যে অবস্থায় চলাচল করতে এখনো তার অবস্থা হচ্ছে। এই ছিল রাব্বি আমার কাছে এখান থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়াঘাট ড্রাগন চাষ করে নবাবগঞ্জে সাড়া ফেলেছেন জহুরুল ইসলাম নামের সাবেক এক সেনা সদস্য। 3 একর পতিত জমিতে 5000 গাছ লাগিয়ে বাগান থেকে এখন তিনি প্রতিদিনই 200 কেজি ফল বিক্রি করছেন। প্রায় অর্ধশত বেকারের কর্মসংস্থান করছেন। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বাগান জুড়ে সবুজের সমারোহ, গাছে গাছে দুলছে ফুল আর ফল, আম, পেয়ারা, মাল্টা, কমলা, বেদানা। এখন তো বাণিজ্যিকভাবে বিদেশি ফল ড্রাগনের বাগান গড়ে তুলেছেন। এরই মধ্যে খরচ করে ফেলেছেন 8 কোটি টাকা। ভবিষ্যতে আয়ের লক্ষ্য প্রতি বছর 2 কোটি টাকা। ইতিমধ্যে বিক্রি করে আয়ও করে ফেলেছেন 20 লাখ টাকা। প্রতি বছর ড্রাগন ফল বিক্রি করে কোটি টাকার আশা তার। 2007 সালে অবসর নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি ফল ড্রাগনের চাষে দেখে আগ্রহ জন্মে। এরপর প্রতি পিস 250 টাকা করে ভিয়েতনাম থেকে 5,500 চারা নিয়ে আসেন। এখানে 1300 পিলার আছে, একটা পিলারে 4টা করে গাছ। প্রতিদিন আমি 2 থেকে 250 বা 300 কেজি ড্রাগন হারভেস্ট করছি। এই বাগান দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন দর্শনার্থীরা। এটা একটা গ্রাম এলাকা, অথচ এই এলাকায় এত বড় বাগান আমি কোথাও আর দেখিনি। উনি কিভাবে করেছেন ওনার সাথে একটু কথা বলবো, এটা জাস্ট একটা অভিজ্ঞতা নেবার জন্যই আসায়। বাগানে কর্মসংস্থানের সুযোগ হওয়ায় স্থানীয় অনেক বেকার মানুষের সংসারে এসেছে সচ্ছলতাও। আমরা মাসে 8,000 টাকা পাই, এই দিয়ে মধ্যে সংসার চলে আমার। ড্রাগন বাগান করে এখন আমরা কাজ কাম করে মাসে 10,000 টাকা বেতন পাই। এ ধরনের কেউ বাগান তৈরি করতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। কৃষি কর্মকর্তাকে আমরা নির্দেশ দিয়েছি, আপনি সার্বক্ষণিক ওই জহুরুলকে আপনি উৎসাহিত করবেন, যত কিছু সরকারি সাহায্য সহযোগিতা আছে এগুলো দেওয়ার জন্য। ড্রাগন ছাড়াও থাই পেয়ারা 2000, মাল্টা, কমলা ও বেদানার 1500 এবং কাটিমন আমের 600 গাছ রয়েছে। সময় সংবাদ, হিলি। করোনা সংক্রমণ রুখতে ইতালিতে টিকাদান কার্যক্রম চলছে, তবে ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণ এই মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে স্থানীয়দের পাশাপাশি চিন্তিত প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। করোনা নিয়ন্ত্রণে মানুষকে পথ দেখাচ্ছে টিকা। সম্প্রতি মানবদেহে এইসব ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু তা তুলে ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ও জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট ISS। ইতালিতে এখন কেবল ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হলেও আগে অ্যাস্ট্রাজেনেকা ও জনসন এন্ড জনসনের টিকাও দেওয়া হতো সাধারণ মানুষকে। গবেষণা প্রতিবেদনে দেখা যায় 2 ডোজ গ্রহণকারীদের মধ্যে নতুন করে আক্রান্তের ঝুঁকি অনেক কম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা প্রায় 88%। টিকা গ্রহণকারীরা নতুন করে আক্রান্ত হলেও এদের মধ্যে 94%কে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না, এমনকি নিবিড় পর্যবেক্ষণে নেওয়ার প্রয়োজন পড়ে না প্রায় 97%কে। টিকার এসব ইতিবাচক পরিসংখ্যান আশার আলো দেখতে শুরু করেছে প্রবাসীরা। টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে প্রতিনিয়ত। মানবদেহে ভ্যাকসিন করোনা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই আসুন আমরা যারা এখনো ভ্যাকসিন নেইনি অতি সত্বর স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করে ভ্যাকসিন নিয়ে নিই। তারপরও সম্প্রতি ইতালিতে ছড়িয়ে পড়া ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন খোদ সরকার, আর তাই ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে টিকা নিলেও বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে ক্রমেই আতঙ্ক বাড়ছে জনমনে। ইতালিতে ভারতীয় ভ্যারিয়েন্ট যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে আমরা খুবই আতঙ্কিত। টিকা কর্মসূচি জোরদারের পাশাপাশি ইতালিতে গ্রিন পাস বাধ্যতামূলক করতে যাচ্ছে দেশটির সরকার। এসব পরিকল্পনা আগামীতে দেশটির করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহানের ল্যাবে যেতে দিতে অস্বীকৃতি জানিয়েছে চীন। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বিজ্ঞান ও সাধারণ নিয়মকানুনের তোয়াক্কা না করায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
করোনার উৎপত্তিস্থল নিয়ে দিন দিন উত্তপ্ত হচ্ছে বিশ্ব রাজনীতি। 2019 সালের ডিসেম্বরের চীনে উহান শহরেই প্রথম কোভিড শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। প্রথম দিকে উহানের একটি পশু পাখির বাজার থেকে করোনা ছড়িয়ে পড়ার কথা বলা হলেও 2020 সালে চীনের এক বিজ্ঞানী প্রথম চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। তিনি দাবি করেন কোনো বাজার নয়, উহানের ল্যাব থেকে ছড়িয়েছে কোভিড-19। এ নিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুমুল দ্বন্দ্বে লিপ্ত হয় চীন। করোনা ভাইরাসকে চীনা ভাইরাস হিসেবে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। চীনের পক্ষ থেকে উহানের ল্যাব থেকে করোনা ছড়িয়ে পড়ার দাবি বারবার অস্বীকার করা হলেও তা তদন্তে কমিটি গঠন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নানা বাকবিতণ্ডা ও শত প্রতিকূলতার পর চলতি বছর জানুয়ারিতে উহান পরিদর্শনের সুযোগ পান বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা। তবে তাদেরকে উহানের গবেষণাগারগুলো ঘুরে দেখতে দেয়া হয়নি। এমনকি শুরুর দিকে আক্রান্ত রোগীদের বিস্তারিত তথ্যও দেয়নি চীন। এ অবস্থায় দ্বিতীয় দফায় চীনে বিশেষজ্ঞ দল পাঠানোর পরিকল্পনার কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এতে শুরুর দিকে যেসব এলাকায় করোনা শনাক্ত হয় সেখানকার ল্যাবরেটরি ও গবেষণা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের কথা জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে চীনের সহযোগিতা চান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ আহ্বান সরাসরি নাকচ করে দিয়েছে চীন সরকার। প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে চীনের উপস্বাস্থ্যমন্ত্রী শেং ইশিন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাব কাণ্ডজ্ঞানহীন। বিজ্ঞানের প্রতি অবিশ্বাস ও আগ্রাসী মনোভাবের কারণে ল্যাব পরিদর্শন করতে দেবেন না তারা। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাব গবেষণাগারগুলোর নিয়ম নীতির পরিপন্থী বলেও দাবি করেন তিনি। আমরা আশা করি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনা বিশেষজ্ঞদের বিবেচনার বিষয় ও বক্তব্যগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে এবং কোভিড-19 ভাইরাসের উৎস অনুসন্ধানকে একটি বৈজ্ঞানিক বিষয় হিসেবে বিবেচনা করবে। তারা রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হয়ে উঠবে। সবশেষ গত জানুয়ারিতে উহানে 4 সপ্তাহ অবস্থান করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল। সফর নিয়ে মার্চে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ভাইরাসটি বাদুড় থেকে অন্য পশু পাখির মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়ে থাকতে পারে। তবে অনেক গবেষক ও বিজ্ঞানী ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সঠিক অনুসন্ধানের আহ্বান জানান। ওমর ইনান, সময় সংবাদ। করোনার ভয়াল গ্রাস থেকে বাঁচতে এবার ঘরে বসেই নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী বাংলাদেশিরা। আর তাই ঈদের চিরচেনা রূপের ভিন্নতা দেখা গেছে বেশিরভাগ প্রবাসী পরিবারে। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। করোনার কারণে গেল বছরেও ঈদে ঘর থেকে বের হওয়ার সুযোগ পাননি প্রবাসী বাংলাদেশিরা। তবে এবার ঈদের আনন্দ মাটি করেননি তারা। নানা আয়োজনে ঘরে ঘরে ভাগাভাগি করে নিয়েছেন উৎসবের আনন্দ। সীমিত পরিসরে হলেও আনন্দ ঘন পরিবেশে ঈদের ছুটি উপভোগ করেছেন তারা। কিছু ফ্যামিলি মিলে বাচ্চাদের নিয়ে আমরা ঈদের আনন্দ ক্ষণিকের জন্য মেতে উঠেছিলাম। ঈদের যে আনন্দটা আমরা আমাদের প্রবাসীদের মাঝে, বন্ধু বান্ধব সবার মাঝে কিছুটা হলেও ভাগাভাগি করে আনন্দটা করতে পেরেছি। স্থানীয় পার্ক, সিনেমা হল, পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় না করার নির্দেশনা থাকায় ওইসব স্থানে স্বাস্থ্যবিধি মেনেই ঘুরতে দেখা গেছে স্থানীয় প্রবাসীদের। আমরা সবকিছু আইন কানুন বিধিনিষেধ মেনে এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আমরা গান বাজনা, আনন্দ উৎসব, খানা দানা সবকিছু অনেক মজা করেছি। স্বল্প পরিসরে এবার ঈদ পালন করেছি সবাই মিলে, যেহেতু করোনা কোভিডের সময়। এদিকে আগামী রোববার পর্যন্ত ঈদের ছুটি থাকায় এই ফাঁকে দেশটিতে প্রবাসীদের নানা সংগঠন ও বাংলাদেশ কমিউনিটি ঈদ পূর্ণমিলনী আয়োজনের প্রস্তুতি নিয়েছে। এছাড়াও রয়েছে ফুটবল সহ নানা খেলাধুলা আয়োজনের পরিকল্পনা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভোরের সময় আরও থাকছে। বিকেলে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় খেলার আসর অলিম্পিক গেমস। 4 ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন বাংলাদেশের 6 অ্যাথলিট। করোনা প্রসঙ্গ, কুষ্টিয়া বাড়ছে শনাক্ত মৃত্যুর হার। হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে আছেন রিপোর্টার SM আসাদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছে করোনা আক্রান্ত হয়ে 10 জন এবং উপসর্গ নিয়ে
এই 4 জন মোট 14 জন করোনা আক্রান্ত হয়ে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গিয়েছে। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আমি কথা বলেছি। মূলত তত্ত্বাবধায়করা আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র কুষ্টিয়া নয়, কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলা, বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ী এবং ঝিনাইদহ থেকে অনেক রোগী কিন্তু কুষ্টিয়া এই জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসে, যার কারণে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে চিকিৎসক যারা আছে এবং নার্স এবং ওয়ার্ড বয় যারা আছে তাদের কিন্তু অতিরিক্ত কাজ করতে হচ্ছে শুধুমাত্র অতিরিক্ত রোগীর চাপ বহন করার জন্য। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আমাদেরকে জানিয়েছে যে মূলত কুষ্টিয়ায় যে রোগীরা যারা আছে তারা কিন্তু এখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে, মোট 130টি বেডের বিপরীতে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে। আর বাদ বাকি যে রোগী যারা আছে তাদেরকে এখান থেকে সিলিন্ডারের মাধ্যমে তাদেরকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং একে শুধু জেনারেল হাসপাতালে কিন্তু ওষুধের কোনো স্বল্পতা নাই এবং তাছাড়া যে সাধারণ যে রোগী যারা আছে তাদের চিকিৎসার ব্যাপারে আসলে সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থাই কিন্তু গ্রহণ করে রাখেছে কুষ্টিয়া জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। তো কুষ্টিয়া সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছি। সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে যে সিভিল সার্জন যে বিষয়টি আসলে বারবার আশঙ্কা করছে যে যেহেতু এখন থেকে কিন্তু এই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শহরের তুলনায় কিন্তু গ্রামে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রামের মানুষ কিন্তু শুধুমাত্র অসচেতনতার কারণেই কিন্তু তারা এই করোনা আক্রান্ত হচ্ছে এবং তারা কিন্তু সামান্য সর্দি জ্বর আসলে এটাকে গুরুত্ব না দিয়ে যখন এইটি সময় অনেক পার হয়ে যাচ্ছে, বিশেষ করে 10-12 দিন জ্বর হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু তারা আসলে জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসতেছে, যার কারণে কিন্তু রোগীর অবস্থা কিন্তু মানে অবনতি হওয়ার পরে কিন্তু তারা আসলে জেনারেল হাসপাতালে আসে, যার কারণে আসলে তাদেরকে উতরানো খুবই কঠিন হয়ে যায় এবং এইসব শুধুমাত্র অসচেতনতার কারণেই কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে কুষ্টিয়ার এই জেনারেল হাসপাতালে কিন্তু মৃত্যুর সংখ্যা। তবে জেনারেল সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে যে মূলত এখন শুধুমাত্র সচেতনতা ছাড়া আসলে এই করোনা আক্রান্ত রোগীর কিংবা করোনা আক্রান্ত রোগের কিন্তু সংখ্যা কমানো সম্ভব নয়। শুধুমাত্র সাধারণ মানুষের ভিতরে যদি সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলেই কিন্তু আসলে এই করোনা আক্রান্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তবে সিভিল সার্জন আরো জানিয়েছেন যে শুধুমাত্র করোনা আক্রান্ত চিকিৎসার পাশাপাশি কিন্তু কুষ্টিয়ায় 6টি পয়েন্টে কিন্তু ভ্যাকসিন দেওয়া শুরু করেছে সিভিল সার্জন অফিস থেকে। এ পর্যন্ত 1,72,000 রেজিস্ট্রেশন করেছে টিকা নেওয়ার জন্য এবং ইতিমধ্যে কিন্তু 49,667 জন তাদের প্রথম ডোজ সমাপ্ত করেছে। তো কুষ্টিয়ার সিভিল সার্জন আরো আমাদেরকে জানিয়েছেন যে একটি ভার্চুয়াল জেলা করোনা প্রতিরোধ একটি কমিটি রয়েছে, সেই কমিটির একটা ভার্চুয়াল মিটিং রয়েছে। এই মিটিং এ সরকারি যে সর্বাত্মক লকডাউন দিয়েছে, সপ্তাহে 3 দিন বাজার খোলা এবং স্বাস্থ্যবিধি মেনে যাতে সবাই বাজার খোলে এবং তাদের প্রয়োজনীয় যে চাহিদা রয়েছে সেটা মিটাতে পারে, তার কারণে কিন্তু যে 3 দিন খোলার কথা রয়েছে সপ্তাহে, সেই 3 দিন কিন্তু তারা নিয়মিত মাঠে থাকবে এবং তারা মনিটরিং করবে যাতে কোনোভাবে এই স্বাস্থ্যবিধি ভঙ্গ করে যাতে কোনো সাধারণ মানুষ যাতে তাদের প্রয়োজনীয় কাজ সারতে না পারে সেই বিষয়ে আসলে তারা নজরদারি রাখবে। তো কুষ্টিয়ার পুলিশ সুপার এই লকডাউন সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে এবার কিন্তু কুষ্টিয়া পুলিশ সুপারের পক্ষ থেকে মোট 15টি টিম কিন্তু তৈরি করেছে শুধুমাত্র লকডাউন সর্বাত্মক ভাবে পালনের জন্য। এর ভিতরে 7টি পয়েন্টে শুধুমাত্র যানবাহন নিয়ন্ত্রণ করা হবে এবং আর যে 8টি দল রয়েছে সেই 8টি দল কিন্তু সাধারণ মানুষের যে স্বাস্থ্যবিধি যাতে মেনে চলে এবং যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনেই তাদের অন্যান্য কাজকর্ম তারা সমাপ্ত করতে পারে সেই বিষয়ে আসলে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু নজর রাখবে। তো কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু তারা নানাভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করছে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল থেকে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা ও করোনা আক্রান্ত রোগী নিয়ে রাব্বি এই ছিল আমার কাছে আবারও কঠোর বিধিনিষেধের খবর। এবার বন্ধ রয়েছে পোশাক কারখানা সহ সব ধরনের কলকারখানা। সংক্রমণ ঠেকাতে সরকারি সিদ্ধান্ত কতটা মানা হচ্ছে সেই খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, দেড় বছরের এই যে সংক্রমণের যে 1.5 বছর, সেই 1.5 বছরের সব থেকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। জানিয়ে রাখছি যে এই সময়টা থেকে কিন্তু মানুষের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। গত 9 দিন খানিকটা ছুটির পর লকডাউন যে শিথিলতা, সেই শিথিলতার পর আজ ভোর 6টা থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত আবারও কঠোরতম লকডাউনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। আজকে ভোর থেকে আমরা
এই গাজীপুরের যে রাজেন্দ্রপুর, সেই রাজেন্দ্রপুরের থেকে রাজেন্দ্রপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে মাওনা চৌরাস্তা এই এলাকাটি থেকে আমরা ঘুরেছি, দেখেছি যে ভোর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর খুব একটা তৎপরতা দেখিনি, তবে মানুষ অনেকটাই আজকে কিন্তু বের হয়নি। শুধুমাত্র যারা দিনমজুর এবং যারা হচ্ছে ছোট ছোট যানবাহন অর্থাৎ থ্রি হুইলার কিংবা রিক্সা চালান তারাই শুধু বেরিয়েছেন। এছাড়া সব থেকে বড় যে খবরটি আমি গাজীপুর থেকে বলতে পারি যে জানেন যে গাজীপুর শ্রম অধ্যুষিত একটি এলাকা, এখানে কিন্তু প্রচুর গার্মেন্টস শিল্প রয়েছে, প্রায় 2072টির মতো তৈরি পোশাক শিল্পই রয়েছে, এখানে প্রায় 25 লাখ শ্রমিক রয়েছে। সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু বলা হয়েছে যে গার্মেন্টস শিল্প বন্ধ থাকবে প্রতিষ্ঠান, সেই সিদ্ধান্তটি পুরোপুরি মানা হয়েছে গাজীপুরে। এখনো পর্যন্ত আমি ভোর থেকে একটি শ্রমিককেও দেখিনি যারা পোশাক শ্রমিক বেরিয়েছে তাদের কর্মস্থলে যাবে এরকম কাউকে পাইনি। খোঁজ নিয়েছিলাম কয়েকটি প্রতিষ্ঠানে, সেই সকল প্রতিষ্ঠানেও বন্ধ রয়েছে, তালা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের যে শ্রমিক রয়েছে তারা কিন্তু যে লকডাউনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা কাজে যোগদান করছেন না এবং মালিক কর্তৃপক্ষ তারা যে সরকারের সিদ্ধান্ত সাধুবাদ জানিয়ে এই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। এই যখন অবস্থা, তখন ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর যদি আপনাদেরকে বলি যে গণপরিবহন একেবারেই নেই, তবে যেসব পরিবহন গত রাতে ঢাকায় প্রবেশ করেছিল অর্থাৎ ঈদ করতে যারা গ্রামের বাড়ি গিয়েছিল সেই মানুষগুলো ঢাকায় যখন ফিরেছে সেই গাড়িগুলো কিন্তু যাত্রী নামিয়ে তারা উত্তরবঙ্গ কিংবা তাদের যেসব গন্তব্যস্থল অর্থাৎ নেত্রকোনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এই সকল জায়গায় আমরা গণপরিবহন যেতে দেখেছি। তো এই একটি গাড়ি আপনি দেখতে পাচ্ছেন ভাওয়াল পরিবহন, সেই গাড়ির সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম গাড়ির ড্রাইভারের সঙ্গে, তিনিও বলেছেন যে রাতে যে যাত্রী নিয়ে ঢাকায় গিয়েছিল সেই যাত্রী নামিয়ে তারা এখন যাচ্ছে। তো এখন পর্যন্ত যদি বলি যে গাজীপুরের যে কঠোর লকডাউনের যে বিষয়টি সেটি অনেকটাই মানা হচ্ছে। গণপরিবহন নেই, তবে ছোট ছোট যানবাহন রয়েছে, দিনমজুর যারা বেরিয়েছে, অন্য যারা রয়েছে কর্মজীবী তারা কিন্তু এখনো পর্যন্ত লকডাউন মানছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। এদিকে কঠোর বিধিনিষেধের পরও ঢাকায় ফিরছেন অনেকেই। এই মুহূর্তে সেই খবর জানাতে রাজধানীর গুলিস্তান এলাকা আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, রাব্বি, আপনি আমার পেছনে দেখছেন যে অসংখ্য মানুষ, এই মানুষগুলো সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নেমে এখন ঢাকায় যে যার গন্তব্যের দিকে তারা পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। এখন যেহেতু আজকে ভোর 6টা থেকে কড়াকড়ি বিধিনিষেধ শুরু হয়েছে, সুতরাং কোনো ধরনের যানবাহন না পেয়ে তারা বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন। এই দক্ষিণবঙ্গ থেকে সারা রাত ধরে যে সমস্ত লঞ্চগুলো এসে সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙ্গর করেছে, সেই লঞ্চগুলো এখানে থেমে থাকার পর ভোরের আলো ফোটার সাথে সাথে এই মানুষগুলো এখন বের হয়ে তারা তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। আমি দাঁড়িয়ে আছি গুলিস্তান পয়েন্টে। শুধুমাত্র রাজধানীর গুলিস্তান নয়, এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যারা এসছেন তারা বিভিন্নভাবে যে যার গন্তব্যে পায়ে হেঁটে এরকম দীর্ঘ মানুষের মিছিল কিন্তু গন্তব্যের দিকে চলেছে। রাজধানীর সবকটি পয়েন্টে, বিশেষ করে যে সমস্ত এলাকায় এই ধরনের গাড়ি চলাচলের বাস টার্মিনাল, বাস থামা ওঠান, যাত্রী নিয়ে ওঠানোর জায়গা রয়েছে, যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে, সব জায়গায় একই রকম অবস্থা। এবং সারা রাত ধরে যে মানুষগুলো বিভিন্ন সড়ক পথেও যারা আসলে এসেছেন ঢাকায় কর্মস্থলে যোগদান করতে, এই মানুষগুলো আসলে সকাল থেকে কোনো গণপরিবহন ভোর 6টা থেকে কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ থাকার ফলে এই মানুষগুলোও তারা আসলে পায়ে হেঁটে রওনা দিচ্ছেন। একইভাবে সারা রাত ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ঢাকায় প্রবেশ করেছেন ভোর রাতের মধ্যে, তারা আসলে ভোরের বেলা থেকে কোনো গণপরিবহন না পেয়ে অপেক্ষা করেছেন বাস স্ট্যান্ডে, অপেক্ষা করেছেন সদরঘাট লঞ্চ টার্মিনালের ভেতর। এরপরে যখন ভোরের আলো ফুটেছে তারা আসলে পায়ে হেঁটেই তারা যাত্রা শুরু করেছেন। বিশেষ করে তাদের ভোগান্তি বেশি যারা সদরঘাট বা যে সমস্ত বাস লঞ্চ টার্মিনাল রয়েছে সেখান থেকে যাদের বাড়ি অল্প ডিস্টেন্সে, অল্প দূরত্বে, তারা হয়তো হেঁটে চলে যেতে পারছেন। কিন্তু যারা, আমি এখানে অনেক লোকের সাথে কথা বলেছি, তারা এখান থেকে হাঁটছেন, অনেকে গাজীপুরে যাবেন, অনেকে টঙ্গীতে যাবেন, অনেকে থাকেন উত্তরায়। সুতরাং এই যে ভোগান্তি, এই মানুষগুলো এখান থেকে দীর্ঘ লাইন ধরে তারা আসলে হেঁটে, তারা এখন একেই তো সারা রাত ভ্রমণ করে জার্নি করে এসে তারা ক্লান্ত শ্রান্ত শরীর, সকাল থেকে আবার তাদের শুরু হয়েছে পায়ে হেঁটে
ফেরানোর সংগ্রাম। অনেকে দেখেছি যারা হচ্ছে যে আপনার একেবারে ক্লান্ত শরীর নিয়ে বাধ্য হয়ে রাস্তায় বসে পড়েছেন, অথবা যখন কোনো রিক্সা পাওয়া যাচ্ছে বা কোনো এরকম কোনো যানবাহন পাওয়া যাচ্ছে সেখানে মানুষ হামলে পড়ছেন এবং অনেক মানুষ একসাথে গাদাগাদি করে আসলে উঠে গন্তব্যের দিকে যাচ্ছেন। সেই হিসেবে আজকে রিক্সাওয়ালা যারা আছেন তারা হচ্ছে অনেক গুণ বেশি আসলে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি অন্য যে স্বাস্থ্যবিধি বলেন অথবা যে সামাজিক দূরত্ব বলেন কোনো কিছুই আসলে তো নয়, বরং মানুষের যে কোনো মূল্যে মানুষ এখন তার গন্তব্যে পৌঁছাতে পারলেই বাঁচে এমন একটি অবস্থা। যে কোনো ছোট গাড়ি বা যে কোনো বাহন পেলে মানুষ এখন তার উপরে হামলে পড়ছেন। তো এই ছিল আমার কাছে গুলিস্তান থেকে ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ খবর। রাব্বি, রাজধানী গুলিস্তান থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছেন সহকর্মী নাজমুসের। সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ফের কঠোর বিধিনিষেধের আওতায় পুরো দেশ। সদরঘাটে রাজধানী ফেরত মানুষের ঢল। রাতভরই বাস কাউন্টারে ঘরমুখীদের উপচে পড়া ভিড়। জেলা শহরে হু হু করে বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল। অসচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসা নিতে গাফিলতিই কারণ বলছেন মাঠ পর্যায়ে চিকিৎসকরা। ধীরে ধীরে পরিবেশ বান্ধব হয়ে উঠছে সাভারের চামড়া শিল্পনগরী। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের রাসায়নিকে আর দূষিত হচ্ছে না ধলেশ্বরী, বুয়েটের পরীক্ষায় প্রমাণ। মধ্যরাতেই শেষ হচ্ছে সাগরে মাছ ধরায় 65 দিনে নিষেধাজ্ঞা। প্রস্তুত কক্সবাজার উপকূলে লক্ষাধিক জেলে, কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।